যদি কোনো সমস্যা না হয় তাহলে ডেইলি পড়াবো, সমস্যা হলে একদিন গ্যাপ দিয়ে। তানাপের পাশে তো রাজা স্যার পড়ায় না, আগের ক্লাসগুলা ভিডিও করে দেখে নিন। ওইটা এই সমাজের ওই বাক্য অংশ ছবি পাঠাও। রোহিত আক্তার গেছে কই? হিমা বলো। কোনটা? উপজেলা পরিষদ নির্বাচন। বর্তমানে দেশে 492টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা পরিষদ রয়েছে। উপজেলা পরিষদে একজন চেয়ারম্যান এবং 2জন ভাইস চেয়ারম্যান নিয়ে উপজেলা পরিষদ গঠিত, এবং এই উপজেলা পরিষদ 2জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন সংরক্ষিত মহিলা আসনে আসতে পারেন। সংশ্লিষ্ট উপজেলার নাগরিক বা ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা 5 বছরের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারে। ঠিক আছে, মাইমুনা বলো। মাইমুনা পড়াটা বলো দেখি। বলো, যে পারো সেই বলো। উপজেলা পরিষদ বর্তমানে দেশে 492টি উপজেলা আছে। প্রতিটি উপজেলায় রয়েছে উপজেলা পরিষদ, চেয়ারম্যান, 2জন ভাইস চেয়ারম্যান নিয়ে এই পরিষদ গঠিত হয়। 2জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের মাধ্যমে আসতে পারেন। উপজেলা চেয়ারম্যান সংশ্লিষ্ট এলাকা নাগরিককে প্রত্যক্ষ ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হন। জোহরা পারবা নাকি? পারবো। বলো। বর্তমানে দেশে 492টি উপজেলা আছে। প্রতিটি উপজেলায় রয়েছে উপজেলা পরিষদ, একজন চেয়ারম্যান, 2জন ভাইস চেয়ারম্যান নিয়ে পরিষদ গঠিত হয়। 2জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের মাধ্যমে আসতে পারেন। উপজেলা চেয়ারম্যান সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। ঠিক আছে, তানার বলো সিটি কর্পোরেশন। জি স্যার। সিটি কর্পোরেশন বাংলাদেশে বর্তমানে 12টি সিটি কর্পোরেশন রয়েছে। এগুলো ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ। সিটি কর্পোরেশনের প্রধান হলেন মেয়র। প্রতিটি সিটি কর্পোরেশন কয়েকটি ওয়ার্ডে বিভক্ত থাকে। প্রতিটি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর থাকেন। প্রতি 3টি ওয়ার্ডের জন্য একটি সংরক্ষিত আসনে একজন মহিলা কাউন্সিলর। মেয়র ও কাউন্সিলরগণ সবাই সংশ্লিষ্ট এলাকার নাগরিকের প্রত্যক্ষ ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। ইংলিশের ওই শীটটা ফরওয়ার্ড করো তো একটু। আর কে বলতে চাও দেখি? সামান্তা বলো। স্যার কোনটা বলবো? তুমি এটা ভালো পারোটাই বলো। পার্বত্য চট্টগ্রাম বলো। আচ্ছা স্যার, বাংলাদেশে তিনটি পার্বত্য জেলা আছে। এগুলো সাউন্ড একটু প্রবলেম। আর কে বাকি রইলো? সঞ্চিতা বলো। পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য জেলা পরিষদ এটা? হ্যাঁ।
পার্বত্য জেলা পরিষদ। বাংলাদেশের 3টি পার্বত্য জেলা আছে, এগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। প্রতিটি জেলায় একটি করে পার্বত্য জেলা পরিষদ আছে। একজন চেয়ারম্যান নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ও বাঙালি সদস্যের সমন্বয়ে এই জেলা পরিষদগুলি গঠিত। তারা সংশ্লিষ্ট পার্বত্য জেলার ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে। ভেরি গুড। আমরা এখন তাহলে পরবর্তী পড়ায় যাই। ওই শীটটা দিছ? আমরা জানি কোন পর্যন্ত পড়ছিলাম ব্যাকরণটা? যে সকল সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে থাকলে প্যাসিভ ভয়েস হয় না, পড়াশোনা ঠিক অবজেক্ট আছে। করতে হয় না। হ্যাঁ, তারপরেরটুকু পড়বো আমরা। তার আগে জয়রিয়া আসছে। জয়রিয়া বলো, উপজেলা পরিষদ নির্বাচন বলো। স্যার আমি দিয়েছি শীট। জয়রিয়া, ধন্যবাদ। জয়রিয়া বলো। জয়রিয়া কই? জয়রিয়া শুনতে পাও না? জয়রিয়া, তাহসিন, জাকিয়া, শুনতে পায় না? আচ্ছা, ঠিক আছে। জয়রিয়া তো বলবো না, আর কেউ বলবা? ব্যাকের দিকে নিশি, নিশি একটু বলো দেখি। তাও তো আসছে। কোনটা বলবো? উপজেলা পরিষদ। আর কে কতটুকু লিখছে একটু ধরো দেখি ক্যামেরার সামনে। 92টা আছে। প্রতিটি উপজেলায় উপজেলা পরিষদ রয়েছে। একজন চেয়ারম্যান, 2জন ভাইস চেয়ারম্যান নিয়ে গঠিত। 2জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একটি সংরক্ষিত মহিলা আসনে একজন মহিলা নির্বাচনের মাধ্যমে আরেক উপজেলার ঠিক আছে। ভোটে 5 বছর জন্য নির্বাচিত হয়ে ঠিক আছে। হেমা ঠিক আছে। হ্যাঁ, নিশিও ঠিক আছে। ঠিক আছে। এখন আজকে আমরা যেটা পড়বো, প্রথমেই লেখো যে রিফ্লেক্সিভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করা। এটা লেখো রিফ্লেক্সিভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করা। লিখেছো? লিখেছো? নিয়মটা টপিকসটা লিখেছো? কি লিখবো? রিফ্লেক্সিভ, হ্যাঁ, রিফ্লেক্সিভ সেন্টেন্স অথবা লেখা ভার্ব যুক্ত সেন্টেন্স, সেন্টেন্স প্যাসিভ করার নিয়ম। এটা খুবই সোজা, কোনো কাজই করতে হবে না। দেখো, একটু দেখে দিচ্ছি আমি। এই যে দেখো, হারসেলফ, হিমসেলফ, মাইসেলফ, দেমসেলফ আছে না? এরকম নাম শুনছো না? এগুলো হলো তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই প্রোনাউন যে সেন্টেন্সের মধ্যে আছে, ওই টেন্সটা যে, ওই বাক্যটা যে, হ্যাঁ, যে টেন্সের থাকবে সেই অনুযায়ী জাস্ট একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, আর বাই কথাটা শুধু লিখে দিতে হবে। সেটা নিয়ম লিখতে হবে না, যে একটা উদাহরণ দিতেই বুঝবা। এই যে এই প্রথম যে বাক্যটা, she found herself, এখানে herself আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, তাই না? জি স্যার। আর এই বাক্যটা কোন টেন্সে লেখা? পাস্ট টেন্সে।
ইনডিফিনিট টেন্সে লেখা, তাই না? তো পাস্ট ইনডিফিনিট টেন্স কে প্যাসিভ করতে হলে কি দিতে হয়? একটা অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়াজ ওয়্যার দিছি। আর দেখো আর কোনো কিছু চেঞ্জ করে না, খালি হার্ড সেলফের আগে কি দিয়ে দিছি? বাই দিয়ে দিছি, বাই দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তোমরা এই দুইটা উদাহরণ লেখো, তারপরে আমি আরো কিছু উদাহরণ লিখে বিষয়টা ক্লিয়ার করে দেবো। এই দুটো উদাহরণ লিখে তোমরা বুঝবা। প্রথম বাক্যটা একটি, পরের বাক্যটা আছে। আমি জুম করলাম না, তোমরা জুম করে যাও, তোমরা জুম করে যাও। লেখা শেষ হলে হাত তুলো, রেইজ হ্যান্ড করো। স্যার আমি লিখেছি। সামান্তা শেষ, জোহরা শেষ, আর কার শেষ? ওকে, তাহলে দেখো এখানে কিছুই করে নাই, কি করছে? জাস্ট এই সেন্টেন্সটা যে টেন্সের আছে সেই টেন্সকে প্যাসিভ করার জন্য যে অক্সিলারি ভার্বটা দিতে হয় সেই অক্সিলারি ভার্বটা জাস্ট দিয়েছে, তাই না? আর লাস্টে যে হিমসেলফ দেমসেলফ আছে তার আগে কি বসে দিছে? বাই বসে দিছে। নিয়মটা কি বুঝছো না বুঝো নাই? আমি আরো দুইটা বাক্য দেই, তোমরা এই দুইটা বাক্য করো, তাই বুঝতে পারবো যে তোমরা বুঝছো নাকি। ঠিক আছে, দেখো কিছুই করতে হবে না, আমি দিচ্ছি ওই স্ক্রিন শেয়ারে যাওয়াটা। এই বাক্যটাই আমি জাস্ট চেঞ্জ করে দিব। ঠিক আছে, দেখলাম she এটার প্যাসিভ করো, এটার প্যাসিভ করো। করা শেষ। স্যার করা শেষ।
আপনি আনমিউট করে কথা বলবেন। আচ্ছা এই শ্বেতা এটার উত্তর বলো সবাই পারছো জি স্যার। বলো কি লিখছো যে পারো সেই বলো আমি বলি she এই is বলতে পারবে না হ্যাঁ স্যার। বলো She stands by herself. He hurts himself. He is hurt by himself. হ্যাঁ শুধু বাই এখানে বসিয়ে দেবো তাই না বাই হার্টের আর ওইটাও কি হবে এটা তাই হবে। ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব অন্য একজন বলো He is hurt by himself. he hurt ঠিক আছে he is তাহলে দেখো hurt কোনো কাজে এটা এই অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট এই সমস্ত কোনো বিষয় কোনো কিছু আর নাই তাই না এখানে জাস্ট ওই একটা অক্সিলারি ভার্ব বসিয়ে দেওয়া আর বাই বসিয়ে দেওয়া ঠিক মতো বুঝতে পারছো আচ্ছা এখন আরেকটা নিয়ম আমরা শিখবো আজকে দেখো দেখো এই দুইটা যে বুঝছো এটা হাত তুলো আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো আচ্ছা এরপরে আমরা আরো কিছু ওয়ার্ড লিখবো হ্যাঁ পরে আমরা যে সেন্টেন্স ইন্টারোগেটিভ ইম্পারেটিভ ওগুলা রবিবার থেকে পড়বো এখন আরো কিছু আমরা ওয়ার্ড লিখবো দেখো আমরা তো সাধারণত জানি যে প্যাসিভ করার সময় বাই হয় তাই না কিন্তু এই শব্দগুলো যখন থাকবে তখন বাই হবে না তখন সেখানে উইথ হবে এগুলোর সাথে এগুলো লেখো আগে আগে এই কটা লেখো এই কটা লেখো এবং লাস্ট হ্যাঁ এই তিনটা পার্ট লিখি আমরা আজকে ওই প্রথম যেগুলোর সাথে উইথ হবে সেগুলো লেখো আর যেগুলোর সাথে ইন হবে যাচ্ছে না লেখো যাদের যাদের হ্যাঁ যাদের পরে উইথ বসে এটা লেখো যাদের পরে উইথ হ্যাঁ প্যাসিভের ক্ষেত্রে লিখে নাও প্যাসিভের ক্ষেত্রে যাদের পরে উইথ বসে লিখে এই ভার্বগুলো লেখো প্লিজ আমি লিখে দিচ্ছি দাঁড়াও আমি লিখে দিচ্ছি আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি satisfied SATIFIED SATISFIED আরো দেখে নই দাঁড়াও ওই কটাকে লিখতে পারছো জি স্যার পেয়েছি তারপরে লেখো কভার ফিল্ড সিস্ট জি স্যার দাঁড়াও আমি লিখে দিচ্ছি হোয়াইট বোর্ডে লিখেছো জি স্যার জি স্যার আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটার নিয়ম লেখায় উদাহরণ দিলে ভালো মতো বুঝতে পারবা লেখো যাদের পরে টু হয়
এইটাই লেখো, শুধু নুন লিখে রাখো। ওই তালিকাটা পরে বাসায় আমি নুন লেখো, নুন KNO শুধু নুন লিখবো। WN। হ্যাঁ, এটা এক্সাম্পল দিলে ভালো মতো বুঝতে পারবা। আর লিস্টের বাকি তালিকাটা বাসায় পরে গ্রুপ থেকে দেখে লিখবা। আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, তাই বিষয়টা বুঝবা। আর আমি তো উইথ আর টু এরটা লিখে দিলাম, তোমরা বাকি তালিকাটা ওই থেকে দেখে দেখে লিখবা। যেমন তোমাদেরকে এইটা লেখো, এটার প্যাসিভ করো তোমরা, আই নো হিম। এটার প্যাসিভ কি হবে? He is known. He is known to me. হি ইজ কি হবে? Known to me. He is known to me. হ্যাঁ, এই তো এটাই তো বলছে। হ্যাঁ, কি হবে দেখো, বাক্যর মূল বাক্যটা ছিল এরকম, আর এইখানে উত্তর হয়েছে হলো হি ইজ। দেখা, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা ইজ আসবে, তাই না? আর এই যে এখানে সাধারণত বাই হওয়ার কথা, বাই না হয়ে কি হবে? টু হবে। টু হবে। টু হবে। হ্যাঁ, এইটাই হলো আমাদের মূল আলোচনা বিষয়টা, যে কিছু কিছু ই আছে যেখানে কি হবে? টু হবে। টু হবে, হয় উইথ হবে, অথবা অথবা তোমার ইন হবে, অথবা কি জানি অ্যাড হবে। ওইগুলোর আমরা তালিকা দিচ্ছি, বুঝতে পারছো? ওই তালিকাটা আপাতত জুম করে বাসায় লিখো, এবং কালকে প্রতিটারই এক একটা করে উদাহরণ দিব। তাহলে টু এর নিয়মটা বুঝছো না? ঠিক আছে, কিন্তু ওই তালিকাটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, বুঝতে পারছো? ঠিক আছে, এই দুইটা নিয়মে আজকে থাকবে। একটা হলো রিফ্লেক্সিভ ভার্বযুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম, আর কোন কোন ওয়ার্ডের পরে বাই না হয়ে উইথ অথবা অ্যাট অথবা টু হয়, সেগুলো আমরা তালিকা দিচ্ছি। সেই তালিকাগুলো মুখস্থ করবা। কথা বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। এইবার দেখো, আর আমাদের মডেল বলছি যে আমরা রবিবার থেকে অফলাইনে পড়লে অনলাইনটা রাতে চালু থাকবে, আর টাইমটা বলে দেবনি। আচ্ছা, আর হলো না স্যার, কালকে কালকে ক্লাস হবে না, আবার রবিবার ক্লাস হবে। শনিবারে অ্যাসাইনমেন্ট ডে, ওই দিন বন্ধ, এবং আমরা জামালপুর থেকে মানিকগঞ্জে আসবো, ওই দিন বন্ধ। রবিবার দিন ক্লাস, পরবর্তী ক্লাস। ঠিক আছে, অফলাইনেও রাত্রিবেলা হবে, সরি অনলাইনে। অনলাইনে হলে রাত্রে হবে, অফলাইনে 3টায় হবে। কোথায় হবে বলে দিব পরে, মেসেজ দিয়ে জানিয়ে দিব। আচ্ছা, আর হলো তাহলে দেখো, আমরা মডেল কোশ্চেন কত পর্যন্ত পড়ছিলাম? 9 মডেল কত? 9। তাহলে 10 লেখো। মডেল কোশ্চেন 10 এর গ্রামার অংশটা পড়া, ব্যাকরণ অংশটা। ঠিক আছে, আচ্ছা দেখো, বাংলা আমরা কোথায় গিয়ে থেমেছিলাম? ব্যাকরণ অংশ কোথায়? বাংলা ব্যাকরণে কোথায় ছিলাম? স্যার সন্ধিতে গিয়ে থেমেছিলাম আমরা। সন্ধি তো আমাদের শেষ। সন্ধির করা নিয়মের সন্ধি দিছিলাম, সন্ধি বিচ্ছেদ, তাই না? ওইগুলো পড়ছো?
তা লেখো যে ওই যে তারপরের পৃষ্ঠার 4টা নিয়মের সন্ধি বিচ্ছেদ। স্যার আপনি তো ওইগুলো 18-19 পৃষ্ঠা পাবেন বলছিলেন, বুঝাই দিবেন। আচ্ছা, ওগুলা হলো নিয়ম, তো আমরা যেগুলো পড়ছি ওগুলাই তো মেন নিয়ম, কিন্তু বইতে যে সন্ধি বিচ্ছেদ গুলো আছে ওইগুলো আসতে পারে, এই কারণে এই সন্ধি বিচ্ছেদ গুলো আমাদের নিয়মের মধ্যে পড়লে ভালো, না পড়লেও মুখস্থ করতে হবে, শিখতে হবে। কথা কি বলছি বুঝছো? আমরা যে কমন কিছু নিয়ম পড়ছি ওই নিয়ম দিয়ে তো অনেক সন্ধি আমরা পারবো, এমনিতে না পড়েও পারবো, কিন্তু বইতে যেগুলো আছে ওইগুলো আবার আমাদের মুখস্থ থাকতে হবে। ওইটুকু আবার রিভিশন লেখো। 18-19 পৃষ্ঠার সন্ধি, 18-19 পৃষ্ঠায় যে সন্ধিগুলো আছে সেগুলো রিভিশন। নিয়ম অত বেশি মুখস্থ, নিয়ম পড়তে হবে না, কিন্তু সন্ধি বিচ্ছেদ গুলো মুখস্থ করবা, বুঝতে পারছো? কারণ এগুলো বইতে আছে বিদে আসতে পারে। আচ্ছা, প্রথম পত্রে কোথায় ছিলাম? আচ্ছা একটি মুজিবর থেকে কবিতা সব একটি অনুভব শেষ, এরপরে আসো, পরে কোনটা আছে? সবার আমি ছাত্র। সবার আমি সবার, ছাত্র। হ্যাঁ, এটা 2বার রিডিং করবা, আর কবি পরিচিতি, সরি, পাঠ পরিচিতিটা পড়বা। দেখো 2বার রিডিং এবং পাঠ পরিচিতি মুখস্থ। ওকে, সমাজের কোথায় পড়া ছিল আমাদের? স্যার পাঠ 2 শেষ। পাঠ 2 শেষ, এরপরে কোন নির্বাচন? স্থানীয় নির্বাচন আমাদের শেষ, এরপরে কোন নির্বাচন আছে? এরপর ছবি পাঠাও, নির্বাচন ছবি পাঠাও, ছবি পাঠাও দ্রুত। নানা অথবা যে কয়েকজন, আর তোমরা সবাই মনে মনে রিডিং করতে থাকো। তো প্রথমে খেয়াল করো, ওরা ছবি দেওয়ার আগে আমি বলতেছি যে কোনো কিছু পরিচালনা করতে একটা কি লাগে? প্রতিষ্ঠান লাগে, তাই না? যেমন ধরো যে আমাদের স্কুল, এই স্কুলটা যদি পরিচালনা করতেছে, স্কুলটা যে পরিচালনা হইতেছে, এখানে একটা সদস্যের কিছু কমিটি আছে না, কিছু লোক বল আছে না, যাদের দায়িত্ব হলো এই স্কুলটা কি করা? পরিচালনা করা। হ্যাঁ, ঠিক তেমনি নির্বাচনও পরিচালনা করার জন্য একটা প্রতিষ্ঠান আছে, কিছু লোকের একটা কমিটি আছে, সেই প্রতিষ্ঠান বা কমিটিকে সংক্ষেপে বলা হয় কি? নির্বাচন কমিশন। কমিশন। তাহলে এটা, এই কমিশন বা এই প্রতিষ্ঠানটার মূল কাজ কি? নির্বাচন পরিচালনা করা না, শুধু নির্বাচন সংশ্লিষ্ট যত কাজ আছে সবকিছু পরিচালনা করা। শুধু কি নির্বাচন করা? নির্বাচন সংশ্লিষ্ট, হ্যাঁ, নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কাজ পরিচালনা করে যে প্রতিষ্ঠান, তাকে বলা হয় কি? নির্বাচন লেখো লেখো, আমি বলতেছি, লেখো লেখো, নির্বাচন সংশ্লিষ্ট সকল কাজ যে প্রতিষ্ঠান নির্বাচন সংশ্লিষ্ট, হ্যাঁ, সকল কাজ যে প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে নির্বাচন
কি লিখছো একজন পড়ো। নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্য প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে নির্বাচন কমিশন বলে। হ্যাঁ, নির্বাচন কমিশন বলে। ঠিক আছে, এটা হলো এটা শুধু এরপরে শুধু শুনে রাখো, লেখো না। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান মানে হলো সংবিধানে উল্লেখ করা আছে এই প্রতিষ্ঠানটা কিভাবে গঠিত হবে, কত এদের কাজের ধরন কি হবে, কে এটার সদস্য বা চেয়ারম্যান নির্বাচিত হবে, সবকিছুই বাংলাদেশের সংবিধানে লেখা আছে। এই কারণে এটা কি প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান। খুব সম্ভবত বাংলাদেশের সংবিধানের 127 অনুচ্ছেদ এখানে এটার কথা বলে দেওয়া আছে। ঠিক আছে, আমি একটু কনফিউশন আছে, তারপরে মনে খেয়াল রেখো যে সংবিধানের এটা সুনির্দিষ্টভাবে এটার গঠন, বৈশিষ্ট্য, কার্য পরিচালনা এগুলার বর্ণনা করা আছে। এই কারণে এটাকে কি প্রতিষ্ঠান বলা হয়? সাংবিধানিক প্রতিষ্ঠান। বুঝছো? আর নির্বাচন কমিশনের যে প্রধান থাকে তাকে সংক্ষেপে সিইসি বলে, চিফ ইলেকশন কমিশনার। বর্তমানে চিফ ইলেকশন কমিশনার নাম জানো তোমরা? এবং তিনি কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্য নির্বাচিত হয়। বুঝছো? এবং কয় বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছর। হ্যাঁ, এবং এইটার দায়িত্ব পালন করার পরে সে আর কোনো সরকারি কাজ বা দায়িত্ব পালন করতে পারবে না। একবার যে প্রধান নির্বাচন কমিশনার হবে সে কি করতে পারবে না? আর অন্য কোনো কাজ করতে পারবে না। নির্বাচন করতে পারবে না। আর এটা হলো তোমার জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, সব ধরনের নির্বাচনে কি করে? পরিচালনা করে। আবার নির্বাচন সংশ্লিষ্ট কাজ কি কাজ? এই যে ভোটার তালিকা করা, তারপরে সীমানা নির্ধারণ করা, কারা পৌরসভা, কারা কোন উপজেলার মধ্যে, এগুলা সমস্ত কিছু এই নির্বাচন কমিশন নির্ধারণ করে থাকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই তাদের যে কাজের ধরনটা আছে, কাজের ধরনটা ভালো করে মুখস্থ করে ফেলবা। পারবা না? এলে কিন্তু উপরে ক্লাসে গেলে আরো বেশি বেশি লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে বলো? না স্যার। একটা কথা মনে আসছিল, ভুলে গেলাম, কি জানি। তাহলে এক কথায় মনে রাখবা, নির্বাচন কমিশন মানে নির্বাচন পরিচালনা কাজ, নির্বাচন সংশ্লিষ্ট কাজ পরিচালনা করা। আর হলো এই যে তোমার এই সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা। যেটা বলতেছিলাম, দেখা আগে যে ভোট দিতে সিল দিয়ে, তাই না, এরকম করে এখন ভোট দেওয়া হয় ইভিএম এ, এই যে টিপ দিয়ে। এটা কে ঠিক করছে? নির্বাচন কমিশন। বুঝতে পারছো? তারপরে এর আগে ভোটার তালিকায় শুধু নাম থাকতো, কিন্তু পরে আবার যখন ভোটার তালিকা করা হলো, সেই ভোটার তালিকার মধ্যে ছবি সংযোজন করা হয়েছে। এই কাজটাও কে করেছে? নির্বাচন কমিশন। আবার মনে করো যে কিছু বয়স্ক লোক মারা যায় বা এমনি তো ভোটাররা মারা যায়, আবার নতুন যারা 18 বছর হয় তারা তো ভোটার হতে পারে, তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্তকরণ করা, এটাও করে থাকে নির্বাচন কমিশন। বুঝতে পারছো? তাহলে এক কথা মনে রাখবা, নির্বাচন সংশ্লিষ্ট যত কাজ আছে সেটা যে প্রতিষ্ঠান পরিচালনা করে তার নামই হলো নির্বাচন কমিশন। ঠিক আছে? আচ্ছা, তারপরেও তোমরা আরেকবার একটু পড়ো ওই যে গঠনটা এবং কাজটা, এবং কোনো কিছু না বুঝলে আমি আবার বুঝিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে? তো ভালো থাকো, ভালো করে পড়ো। আবার রবিবার দিন অফলাইনে দেখা হবে। সম্পূর্ণ স্যার, হোমওয়ার্ক কি পার্ট 3 সম্পূর্ণ? না, নির্বাচনী এলাকার আগ পর্যন্ত, ওই যে শুধু গঠন এবং কাজ পর্যন্ত বাড়ির কাজ। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভালো করে একটু পড়ে ফেলা। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। হবে, ওকে। আর মেসেজ গুলো ভালো মতো ফলো করো, কি দেই আমি কি বলি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম।